চারালের ছেলে, এইটুক যদি জানতো তাহলে তোমাকে রাস্তায় হাঁটতে দেওয়া হতো না। শুধু তোমাকে না, তৎসঙ্গে তোমার বাড়ির বধূ যারা, এরা রাস্তা দিয়ে চলতে পারতো না, এদের পায়ে ঝাঁটা বেঁধে দেওয়া হতো। এমনকি এই ইতিহাসগুলো যারা জানে না তাদের সাথে তর্ক করা না করা সমান। কি বলেছি? এই জন্য তারা যেন পাইতে রাখে কান, শিশির সরকার গাচ্ছে গান, তাই না? ভারতবর্ষের যিনি সংবিধান লিখেছিলেন তিনি হচ্ছেন ডক্টর বি.আর. আম্বেদকর। এই আম্বেদকরের জন্ম হয়েছিল 1891। যারা শিক্ষিত তারা তো আমার কথা বুঝতে পারবে। এই আম্বেদকর সাহেব যখন স্কুলে পড়াশোনা করতেন, স্কুলে পড়াকালে আম্বেদকর যদি জল পিপাসা চাপত, সেই জল খেতে যেত, ওনাকে কোনো পাত্র স্পর্শ করতে দেওয়া হতো না, জল উপর দিয়ে ঢেলে দেওয়া হতো, তাই উনি খেত। কেন? ওনাকে বলা হতো তাই, তুমি ছোট জাতের সন্তান, পাত্র স্পর্শ করলে তাতে আমাদের জাত চলে যাবে। এটা কত সালে? 1891। হরিচাঁদ ঠাকুর আবির্ভূত হলেন 1812। ডিফারেন্স কত? প্রায় 80 বছর। তাহলে 80 বছর পরের অবস্থা যদি এই হয়, তাহলে 80 বছর আগের অবস্থা কি ছিল? আমার কথা বুঝতে পারছেন কি? আম্বেদকর সাহেব 1891-তে দাঁড়াইয়ে যিনি ভারতবর্ষের সংবিধান লিখলেন, যিনি বিশ্বের মধ্যে একজন শ্রেষ্ঠ পণ্ডিত বলে গণিত হলেন, সেই মানুষকে যদি জল খেতে দেওয়া হতো না পাত্রে, এমনকি শৌচ করা জল খেতে গিয়ে লাঠির বাড়ি খেতে হলো, তাহলে 1891-তে সে যদি এই অবস্থা হয়, 1812-তে হরিচাঁদ ঠাকুরের জন্ম, তখন নমগে অবস্থা কি ছিল? এই যদি বুড়া কপাই এরা বসত, তাহলে কি আর এই বাউনা নিয়ে কাজ করত? তুই কি খেয়ে পড়তেছিস কেন? আমার বাবা আমারে বললো, তাই এই হচ্ছে তোমার ইতিহাস, তোমারে কোনো ধর্মের অধিকার দেওয়া হয়নি। এই যে বাতাসা সিটাও না, এই সিটনি শুরু হলো কবে? আমার মানুষগুলো গিয়ে যখন মন্দিরে দাঁড়াতো, ধর্ম অনুষ্ঠান হচ্ছে, আমি একটু যেন প্রসাদ পাই, ওই বাউনে হাতে স্পর্শ করবে না বলে বাতাসা ছড়ায় দিত, খা। আর আমার পোড়া কপাই এরা মাটিতে কুটে কুটে ফাঁসায় মুছিয়ে খাত। এরা কি মতুয়া? গুরুচাঁদ ঠাকুর পরিষ্কার বলেছেন, যেদিন ফুকুরিয়া স্কুল করতে যায়, ছিল হায়ার কাস্ট, গিরিশ বসু সেই টাকা দিতে চায়। কয় বাউনে গিয়ে গিরিশ বসুরে কয়, ওই টাকা যদি দেও ওরা ওয়া ককা চিনে যাবে, আর চিঠিও পড়া লাগবে না, আর ওই চলাও ভাড়া লাগবে না, তোর মা মাসি জল নিজেরা তুলিয়ে আনতে হবে না। অতএব ওরা যাতে ওয়া কখন না শেখে, শিক্ষার ওদের কোনো জায়গা দিও না, যদি পারো একটা দাতব্য চিকিৎসালয় খুলে দাও। শেষ পর্যন্ত সেই স্কুল করতে দেওয়া হলো না, বন্ধ করে দেওয়া হলো। পরবর্তীতে শশীভূষণ ঠাকুর এবং গুরুচাঁদ ঠাকুর নিজে জমি দিয়ে সেই স্কুল করে দিয়েছিলেন। গুরুচাঁদ ঠাকুরকে যখন গিয়ে বলা হলো স্কুল তো হলো না, গুরুচাঁদ ঠাকুর বলেছিলেন, নমশূদ্রকে দাঁড় করাতে যদি জীবনের শেষ রক্তবিন্দু দিতে হয় আমি দিতে রাজি আছি। জীবনের সব দিয়ে স্কুল করেছিলেন। আজকে দুঃখের বিষয় যে আমার এই নমো চাকরি পাওয়ার পরে সেই গুরুচাঁদকে ভুলে গেছে। এর থেকে বড় ব্যথা, যে নমো রাস্তায় হাঁটতে গেলে যে চাড়াল বলে গালি দেওয়া হতো, রাস্তায় গেলে বলে হতো এই দেখ চাড়ালের ছেলে যাচ্ছে,
শুধু নিজে চারাল টাইটেল শুনতে পারল না বলে কয়েকটি মাস পিটিশন করে তখন সেন্সাস রিপোর্ট দেখাশোনা করতেন পাঞ্জাবের ব্রিটিশ সরকারের একজন প্রতিনিধি, যার নাম ছিল মিস্টার গেট। কত বড় প্রতিহিংসা! এরা যদি আমার এই কথা শুনে থাকে, আমার মনে হয় না কালকের থেকে এই ভ্রম এদের আর থাকা উচিত বলে আমি মনে করি না। মিস্টার গেটের কাছে গুরুচাঁদ ঠাকুর মীর সাহেবকে দিয়ে চিঠি করালো, এদেরকে কেন চারাল বলে, এরা তো নমশূদ্র, এদেরকে নমশূদ্র লিখে দেওয়া হোক। কয়েকখানা চিঠি যখন গেল, কথা আমার শুনতে পাচ্ছেন কি আপনারা? অসুবিধা নাই তো? বা ওই চিঠিগুলো তখন মিস্টার গেটের কাছে গেলে মিস্টার গেট তখন একটা চিঠি লিখলেন। সেই চিঠি এলো কার কাছে? পূর্ববঙ্গে তখন একজন জাতিতত্ত্ব এই গ্রন্থ দেখাশোনা করেন, তার নাম ছিল মহেশ ন্যায়রত্ন। ইনি ছিলেন একজন ব্রাহ্মণ। এনার কাছে যখন মিস্টার গেট চিঠি দিল যে নমশূদ্র নামে পূর্ববঙ্গে একটা জাতি আছে, অতএব এই টাইটেলটা চণ্ডালটা কেটে দিয়ে তাদের নমশূদ্র লিখে দেওয়া হোক। মহেশ ন্যায়রত্ন তার প্রতিহিংসার কারণে চিঠিতে লিখে পাঠিয়ে দিলেন, পূর্ববঙ্গে নমশূদ্র নামে কোনো জাতি নাই, পূর্ববঙ্গে চারাল ছাড়া আর কোনো জাতি নাই। প্রতিহিংসার কারণে সে আপনি কৃষ্ণ ভক্ত হন, আর তখন ওই আষাঢ় মালা আর তুলসীর মালা দেখে কয় নাই যে এইটা সারাল আর এইটা নম। সারালের চল তো সে তুলসীর মালা থাকলেও সারালের চল, উদ্রক্ষীর মালা হলেও সারালের চল। কথা বুঝতেছ আমার নাকি? কথা বুঝো। হলো কি, আমি মতুয়া, তুমি মতুয়া, মতুয়ার আসরে এসেছি মানে আমার সম্বোধনা হয়ে গেছে। মতুয়ারা যেখানে থাকে সেখানে মতুয়ারা ভাই ভাই, এক মতুয়ার এক মতুয়ারে কোলাকুলি দেয়, এত সম্বোধনা কি, এত পাউডলাদলি, এত কি, এগুলোর কোনো দরকার নেই। আমরা তো শেষ হয়ে গেলাম এই গুরুবাদের জন্য। সাইটিয়ে 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 যা করলাম আমরা, বেতাল করছি নাকি আমি? শ্রীধাম ওরাকান্দিতে তথায় যাই 36 জাতের প্রসাদ খাচ্ছে এক পাতে, আর গুরুদেব হয়ে গেলি এখন ঘরের মধ্যে একা খায়। সাইটিয়ে তারে কোয়ানে উঠেছে টের পেয়েছে, ধর্মটাই নষ্ট হয়ে গেল। আর এখন এমন হয়েছে মতো গুরু কি মধ্যে নিজের আন্ডিও খাচ্ছে, শালার ফুড়া কোভাইয়েরা। এই যে মহেশ ন্যায়রত্ন, মহেশ ন্যায়রত্ন যখন তার প্রতিহিংসা বশত চিঠি লিখে দিল, মীর সাহেব বুঝলো তাই গুরুচাঁদ ঠাকুর ব্যথা পায়, ডাক দিয়ে বলছে, মীর সাহেবের ঠাই মিট, আমার এই জাতিকে তাহলে আমি আর নমশূদ্র করতে পারলাম না। মীর সাহেব করলো, চিন্তা করবেন না, আপনি কথা নেবেন, আমার পথে একটু ভরসা রাখবেন। মীর সাহেব তখন অল ভারতবর্ষের সমস্ত খ্রিস্টান মিশনারি দিয়ে চিঠি করলেন মিস্টার গেটের কাছে। গেটের কাছে বললেন তাই মহেশ ন্যায়রত্ন একজন ব্রাহ্মণ, তিনি তার প্রতিহিংসা বশত শুধুই এদের নমশূদ্র টাইটেল দেবে না বলে, এদের সালাল গালাগালি রাখবে বলে একটা ভুল সিদ্ধান্ত দিয়েছে। আপনি আপনার সদল বলে সেখানে তদন্ত কমিটি করেন, আপনি দেখেন যে নমশূদ্র আছে কি না। তখন মিস্টার গেট একটা কমিটি করিয়ে পূর্ববঙ্গে পাঠালেন। পূর্ববঙ্গে কমিটি হলো, যখন ঘুরে ঘুরে জিজ্ঞাসা করলো তখন দেখা গেল নমশূদ্র নামে একটা জাতি আছে এবং তাদের প্রতিনিধিত্ব করে বাবা গুরুচাঁদ ঠাকুর। এই কথা যখন পেল মহেশ ন্যায়রত্ন, তখন জানতে পেরে বলল, মহেশ এই মিস্টার গেট এই কথা জানতে পেরে চিঠি লিখে দিল মহেশ ন্যায়রত্নের দ্বারে, নিজের প্রতিহিংসা বশত তুমি ভুল বলেছ, কোন প্রকারে নমশূদ্র নামে জাতি আছে,
চিঠি আসলো মির সাহেবের কাছে, কি 1911 সালে সেন্সাস রিপোর্টে যে লোক গণনা হবে সেই লোক গণনাতে তোমাদের চণ্ডাল গালি কেটে দিয়ে নমশূদ্র লেখা হবে। সেই দিন থেকে এদের চণ্ডাল গালি কেটে নমশূদ্র এরা হলো। তাহলে যে বাউনে তোমার চণ্ডাল রেখে দিতে চেয়েছিল সেই বাউন কি করে তোমার ঘরে তোলো? যে বাউন চিরজীবন তোমাকে চরণের দাসত্ব করতে রেখেছিল। দুঃখের বিষয় কি জানো? যদি শোনো, নবদ্বীপ যদি কারো যাওয়া থাকে, নবদ্বীপে এখানে বৈষ্ণব আছেন কি? কেউ আছেন? কে আছেন এটা তোলেন তো। তোলা যাবে না, না? যদি এখান থেকে কেউ নবদ্বীপে যায়, নবদ্বীপে যে ইস্কন মঠ বা নবদ্বীপে গৌরীয় মঠ যা কিছু আছে, ওখানে যদি কোনো বৈষ্ণব দেহত্যাগ করে, সেই বৈষ্ণব দেহত্যাগ করলে তার ক্রিয়াকর্ম একজন বৈষ্ণব দিয়ে হয়, কোনো ব্রাহ্মণ লাগানো হয় না। একজন বই, কালকেই একটা বৈরাগীরে ভাড়া দিয়ে নিয়ে যাস তো সুবল বাবা, নিয়ে যাস, দেখাই আনিস। এরা তো জানে না ব্যাপারগুলো। কোনো একজন বৈষ্ণব যদি মারা যায়, সেই বৈষ্ণবের ক্রিয়াকর্ম বৈষ্ণব দিয়ে হয়। সে বৈষ্ণব যদি মুসিস্থল হয় তাই দিয়ে হবে। কথা বুঝতে পারছো আমার? আমি অন রেকর্ডিং বলছি, আমার গান কিন্তু খালি এখানে সীমাবদ্ধ থাকবে তা না। এই যে কথাগুলো বলছি, এই কথা অল ভারতবর্ষ ঘুরবে। শিশিরের কথা শোনো না যে ইউটিউবে হয়, দেখি গোপন কথা নাকি, ঘরের মধ্যে কথা নাকি, যে এইটা খালি এই কোন জায়গায়, জায়গার নাম কি, খালি বেলেয়াটির জন্য এইটুক কয়ে যাচ্ছে, এই কথা আর অন্য জায়গা যাবে না, এ কি তাই নাকি? কি বাবা, তোমার এই ফোনে চলে যাচ্ছে না? রান্নাঘরের খুন্তি নাড়ায় আর দেয়, পোড়া কপালিয়া কি কয় রে? আমার এক বিটি কাছে, বাবা কি বলবো, হলুদ দিচ্ছি তার মধ্যেও দেখছি যে তুমি কথা কো। তাহলে আমি চলে গেছি তো রান্নাঘরে, শোয়ার ঘরে, সব জায়গায়। তাহলে এ কথা খালি বেলেহাটির জন্য তা না। যাও নবদ্বীপ, দেখে আসো, কোনো বৈষ্ণব যদি দেহত্যাগ করে, যদি ওখানে গিয়ে কেউ কোনো মুচিরও যদি বৈষ্ণব হয়, সেই বৈষ্ণবের কাজ ওই মুচি করতে পারে। সেই বৈষ্ণবের কাজ বৈষ্ণব দিয়ে হয়। সেখানে তো কোনো 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 বৈষ্ণব কাউরে বাধা দেয় না। আর একজন মতুয়া মারা গেলে মতুয়া দিয়ে কাজ করলে আর এক মতুয়া এসে বাধা দেয়, এ তোর বাড়ি খাবো না। কি ব্যাপারটা কি? এ শালা জাত হচ্ছে কায়রা জাত। কায়রা যাচ্ছে না, একটা কায়রা হাড়িতে উঠে রাখবা আর কয়টা কায়রা টানিয়ে ধরে, যাচ্ছিস করে শালা নামিয়ে আয়। একজন বৈরাগী, কোনো বৈরাগীরে কোনোদিন দেখেছো যে ফেসবুকে এসে বা ইউটিউবে এসে প্রতিবাদ করেছে যে নবদ্বীপে বৈষ্ণব মারা গেলে বৈষ্ণব দিয়ে কাজ হয় না কেন, ব্রাহ্মণ দিয়ে করা হয় না কেন? করেছে প্রতিবাদ? শুনেছ তোমরা? কিন্তু যাও যে গ্রামে মতুয়ার গাদা, ওই গ্রামে কোনো মতুয়া যদি কাজ করে আর কয় মতুয়া কাছা দিয়ে না গিয়ে যাবে, কিটা আসবে তোর বাড়ি? ব্যাপারটা কি? এ শালা সারাল মানুষ করা। গুরসানটাও যে কি কারণে আইছিল, ওই যে বুকি হাত থেকে গেল, বুঝলি? ওই বুকি হাত আর ওনার গেল না, যে কাকে মধ্যে আমি আইছিলাম, এ কাকে মানুষ করে গেল। এই মানুষ বোঝে না। ভালো মন্দ মানুষ বুঝবে বলে গুরুচাঁদ ঠাকুর বারবার বলে। কি বলেছিল গুরুচাঁদ ঠাকুর? বলেছিল তাই, অনন্ত অসীম যদি দেখিবারে চাস, ধর্ম নয় আগে তুই শিক্ষা জলে ভাস। কেন? তুই যখন শিক্ষিত হবি তখন তুই ভালো মন্দ বুঝতে পারবি। বিষয়টা কি, এই শিক্ষিত হয়েও যে গবেট হয়ে যায়, এইগুলোকে যে কিভাবে মানুষ করা যায়, একে মানুষ করার মতো জায়গা নেই। শিক্ষা গ্রহণ করে তারা তো সমাজকে জ্ঞান দান করবে। এই যে শিক্ষিত হওয়ার পরে গুরুচাঁদ ঠাকুর বারবার বলেছিল শিক্ষা গ্রহণ করিবার তরে, যাতে মানুষ ভালো মন্দ বুঝতে পারে। একটা সময় আমার বাপদাতা এই পয়সার এ পিঠে কি ও পিঠে কি এই বসতো না।
পয়সা যেটা বড় দেখতো, সাইজ বড়, তাতে 10 পয়সা হলে যদি সাইজ বড় হয় ভাবতো যে ওইটাই দাম বেশি। আর পয়সা ছোট হলি কত যে এইটুকু এবার দাম আছে নাকি, কিন্তু ওইটার তো যে এইটার মূল্য বেশি এই বোধ ছিল না। কেন? তারা শিক্ষিত ছিল না। যেদিন থেকে এরা শিক্ষা পেল সেদিন থেকে এরা বুঝতে শিখল ভালো কি মন্দ কি, কোনটা ঠিক কোনটা বেঠিক। আমি সারা জীবন যা জেনে গেছি সেইটাই যে সঠিক এইটা কিন্তু নয়। আগে আমাকে জানতে হবে সত্য কি। সত্য হচ্ছে তাই মানুষের কোনো জাত নাই, এক এবং অবিনশ্বর আত্মা প্রত্যেকটা জীবের মধ্যে থাকে। যে আত্মা দেহঘরে বসবাস করে, বসে শোনেন নারী নরে, আত্মা কখনো মরেও না, আত্মার ক্ষয়ও হয় না। যেখান থেকে আসে আত্মা সেটাই চলে যায়, কর্ম অনুসারে তার বিচার হয়। বিষয়টা কোন জায়গায় লক্ষ্য করে শোনেন সবাই, আমি মূল কথায় যাচ্ছি, কথাগুলো শোনো। এই জন্য এইটা ভাববার বিষয়। আত্মা, আমি এই যে সারা জীবন ভরে, হ্যালো হালকা একটু রিভাব করো, আমি সারা জীবন ভরে গেলাম কুকর্ম করি। আমি যদি সারা জীবন কুকর্ম করি, ব্রাহ্মণ ডেকে এনে মন্ত্র পড়িয়ে ওরা যদি 3 মন্ত্র দিয়ে আমার স্বর্গে পাঠাতে পারত, এটা কোনোদিন সম্ভব? আমার কোনোদিন কর্ম ভালো না, অন্তরে করি ধারণা আমি ভালো মানুষ না। পাগল বিজয় সরকার একটা গানের মধ্যে বলল, তাই তোমার পথের সম্বল সকর্মের ফল, এ ফল যেও না বিফল করে, মুসাফির ফিরে চল ঘরে। তার মানে তুমি সারা জীবন ভরে যে সৎকর্ম করবা, তোমার যাওয়ার সময় সেই কর্মফল তোমার সাথে যাবে। কথা বুঝতে পারছেন? আমি সারা জীবন যদি আকাম করি আর বাউন এসে বলে যে ও অঙ্কুর উঠাই, আমি স্বর্গে চলে যাব, এইটা কোনোদিন সম্ভব নয়। এইটা নিজে শিক্ষিত হলে, নিজের জ্ঞান জন্মালে তখন মানুষ নিজে বুঝতে পারে। এইবার ব্রাহ্মণ বলে কারে? মতুয়ারা ব্রাহ্মণ মানে না। কে বলেছে মতুয়ারা ব্রাহ্মণ মানে না? একজন মতুয়াও ব্রাহ্মণ মানে, একজন বৈষ্ণব ব্রাহ্মণ মানে। তবে সে ব্রাহ্মণ কোনো জাতিগত নয়। ব্রাহ্মণ যে কারে কয়, একটা মুসির ছেলেও ব্রাহ্মণ হতে পারে, একজন মুসলমানের ছেলেও যে ব্রাহ্মণ হয় সেই প্রমাণ দিয়েছিলেন আমার নদিয়ার নিমাই। জবান হরিদাসের মুখে আগুন জ্বালিয়ে দেখেছিলেন, জগৎকে দেখালেন যে সে মুসলমান হলেও একজন ব্রাহ্মণ হতে পারে। শাস্ত্রে বলেছে কি? আচ্ছা, একটা ব্রাহ্মণ আনা তো তোমরা শাস্ত্র বিধিমতে কাজ করো, তাহলে শাস্ত্রের সিদ্ধান্ত শোনো। শাস্ত্রে কি বলেছে? শাস্ত্রে বলেছে সমদম তপশৌচ খান্তিরাজ্যব মে বচ জ্ঞানাং বিজ্ঞানাং মস্তিকম ব্রহ্মকর্ম সববচম। 9টা গুণের অধিকারী হলে তারে ব্রাহ্মণ বলে, ওই 9খানা পইতে থাকলে তারে ব্রাহ্মণ বলে না। বলছে 9টা গুণের গুণী হতে হবে, সবাইকে সমান চোখে দেখতে হবে। ওই যে 9টা পইতে, এই পইতের কথা কিন্তু না, 9টা গুণ তার মধ্যে বর্তাতে হবে, যার কাছে মানুষ বলতে কোনো ভেদাভেদ থাকবে না, সবাইকে সমান ভাবতে হবে। যে রিপুগুলোকে দমন করেছে, যে সদা সর্বদা হরিনাম জপ তপ করে, সদা সর্বদা যে আছে নামের ভিতরে, যার শৌচতা আছে ভিতরে, শৌচতা মানে বহিরঙ্গের শৌচতা, তার গোসাই লিখেছে তোর মাতৃধনের যত্ন যত, পিতৃধনের যদি তাই হতো তবে তোর হয়ে যেত, থাকতো না ভবের জ্বালা, মোনা ভাই দেখ না সেই ভবের খেলা। শৌচতা বলে তারে। একজন পাগল, চুল দাড়ি আছে, মাজা সমান পর্যন্ত চুল আছে, দাঁড়িয়ে আছে, হ্যাঁ, সে আছে জঙ্গলের ভিতরে, পায়খানার ভিতরে। তোমার কি মনে হয় উনি ঘৃণিত মানুষ? তোমার কি মনে হচ্ছে যে লোকটা পায়খানার মধ্যে বসে আছে, চুল দাড়ি হয়ে গেছে,
তোমার কি মনে হচ্ছে তুমি থুথু দিয়ে চলে গেলে, একজন ঘৃণিত মানুষ? তুমি কি জানো যে তোমার থেকে, তোমার মতো নরপিশাচের থেকে উনি কত বড় পবিত্র মানুষ? উনি এমনই পবিত্র যে উনি ওনার পিতৃসত্তা বিন্দু একদিনও ক্ষয় করেন নাই। উনি এত বড় পবিত্র, আর তুমি কত বড় নরপিশাচ? তুমি হচ্ছ তাই সমাজের কাছে, রাত্রেবেলা পরের বোর কাছে যাও, মানুষ বুঝতে পারে না, অন্তরে করো ধারণা তুমি মানুষের কাছে ফিটিং হয়ে থাকো, তুমি ভাবো যে তোমার মতো চরিত্রবান শৌচতা মানুষ নাই। আরে তোমার মতো অশৌচ মানুষ নাই, কিন্তু ওই যে গোসাই পায়খানার মধ্যে বসে আছে উনি একজন শৌচতা মানুষ। কেন? ওনার পিতৃসত্তা এবং ওনার চরিত্র এক বিন্দু কখনো ক্ষয় করে নাই। কথা বুঝতে পারছেন কি আমার? খালি জামা প্যান্ট ভালো থাকলি, আমি ভালো ড্রেস মেরেস পরে থাকলি আমি খুব একজন ভদ্র মানুষ, তা না। ভদ্রতা হবে তখন তোমার ভিতরে চরিত্র এবং পিতৃসত্তা সঠিকভাবে ধরে রাখবে, যখন তার এক বিন্দু আচরণ এদিক ওদিক হয় না। আমার গোলক, তারক, মহানন্দ, হীরামন, তাদের তো চুল দাড়িতে বড়া ছিল, তাদের দেখলে মনে হতো পাগল, ওদের মধ্যে শৌচতা নাই, স্নান করে না। ওরে না, বাইরে স্নানে আসে যায় না, ভেবে দেখ। তাই তার ভিতরের যে পিতৃসত্তা বিন্দু, তাদের যে চরিত্র শুদ্ধ, তারা এক বিন্দু কোনোদিন নষ্ট করে নাই। আমরা কি ভরি কেউ ওই জায়গায়? কথা বোঝা যাচ্ছে কি? তাহলে প্রকৃত ব্রাহ্মণ কারে কয়? ব্রাহ্মণ তো তারা দেবদ্বিজ রাজা বৈশ্যশূদ্র নিষাদক পশু নীল ছপি চণ্ডাল বিপ্রদশ বিদাসিতা বলে 10 প্রকার ব্রাহ্মণ আছে। প্রকৃত ব্রাহ্মণকে, প্রকৃত ব্রাহ্মণ বলেন বেদব্যাসকে। প্রকৃত জাত বেশাস্ত কৈবর্ত, জাত বেশাস্ত কৈবর্ত, সপকাচ পরাশরা, মান্ডব্য মুন্ডকি সম্ভাবা, গণিকাজ আত্মজ। এগুলো এদের শোনা দরকার। এরা শোনে না, কারো কথা কোনোদিন মানে না, যার কারণে এরা নিজেরাও বুঝতে চায় না। জাত বেশাস্ত কৈবর্ত, ব্যাসদেব কৈবর্তের ছেলে, তারে ব্রাহ্মণ বলে। পরাশর মুনি চণ্ডাল, তারে ব্রাহ্মণ বলে। সপকাচ পরাশরা, মান্ডব্য মুন্ডকি সম্ভাবা, মান্ডব্য মুনি। মুন্ডকি মানে জানো কি? মুন্ডকি মানে হচ্ছে ব্যাং। মান্ডব্য মুনির মুন্ডকির গর্ভে জন্ম হয়েছিল, ব্যাঙের পেটে জন্ম হয়েছিল। মান্ডব্য মুনির ব্যাঙের পেটে জন্ম হয়েছিল, তাই বলছে মান্ডব্য মুন্ডকি সম্ভাবা, মানে মান্ডব্য মুনি ব্যাঙের পেটে জন্ম, তবু তার ব্রাহ্মণ কয়। তাহলে বশিষ্ঠ গণিকাজ আত্মজ, বশিষ্ঠ মুনি গণিকাজ আত্মজ মানে বেশ্যার আত্মজ, আত্মজ মানে সন্তান। তাহলে বশিষ্ঠ মুনি বেশ্যার সন্তান, তার ব্রাহ্মণ কয়। তাই বলছে মান্ডব্য মুন্ডকি সম্ভাবা গণিকাজ আত্মজ, তার মানে একটা বেঙির পেটে জন্ম হয়েও তার ব্রাহ্মণ কয়। আর বেশ্যার ঘরে জন্ম বশিষ্ঠ মুনি, সেও ব্রাহ্মণ হয়। এর মানে আমি বুঝলাম কি? এর মানে বুঝলাম তাই জন্ম হোক যথা তথা, তার কর্ম শ্রেষ্ঠ চাই। কথা বুঝতে পারছেন কি আমার? তাহলে তাই যদি হয়, ওই পৈতের দ্বারা ব্রাহ্মণ নয়। সাউন্ডটা নষ্ট হয়ে গেল। হ্যালো, খুব একটা ভালো পজিশন ছিল, সেটি নষ্ট হয়ে গেল। চিন্তা করেন জ্ঞানী দলে, ওই পৈতা নিলে ব্রাহ্মণ হয় না। ব্রাহ্মণ তারে বলে, সেটা চণ্ডালের ঘরে হোক, মুসলমানের ঘরে হোক, মুসির ঘরে হোক, এই নবগুণের গুণী হলে ব্রাহ্মণ তারে বলে। সেই ব্রাহ্মণ মতুয়ারা মানে, সেই সেই ব্রাহ্মণ কারা? আমার গোলক, তারক, মহানন্দ, ভারো, হীরামন একবার প্রেমানন্দে বদন ভরে হরি হরি বল সর্বজ। হ্যালো হ্যালো হ্যালো, বন্ধ যাচ্ছে মাঝে মাঝে। এরিয়াটা দাও। হ্যালো হ্যালো, তুই না না দিলেও বন্ধ যাচ্ছে মাঝে। নিজে বুঝোই নিয়ে যদি করেছে বুঝোই তুইছে। একবার ধর, এবার হারমোনিয়াম ছোট্টটা গান গাই, গানে গানে একটু আলোচনা করি। আমি তো বেরিয়ে যাবো এক্ষুনি। আমার আজকে গান হচ্ছে আরঙ্গাটা।
আরঙ্গাটা গান 4টের থেকে আসো। আসর তো ওভার হয়ে গেল প্রায় মনে হয়। যে কথা বলতেছিলাম আমার জীবনের দেখা, আমি বলেছিলাম না 84 সাল থেকে প্রকৃত মতুয়া দর্শনকে ধরে রেখেছে এবং এই মতুয়া দর্শনকে, ঠিক আছে বা চপ অনিচুপ করে বয় দি, তুই কি ঠেং ঠং নড়াচ্ছিস নাকি? কোন জায়গায় লুজ মারে? এবার বয় দিয়ে চুপ করে একটু ওই মেশিনিতে দড়ি সরিয়ে, এই তুই সরিয়ে বয় গিয়ে দিস জাতি, একটু সরিয়ে বয়। ওই পাওটাও মনে হয় গুঁতো টুতো নাকতেছে, তোরা হাতাচ্ছিস না তো? একবার ধর। তাই 84 সাল থেকে বাবা সুবল রায়, আপনারা চেনেন সবাই, ওর মেয়ে বিয়ে দিয়েছে এই বাড়ি, আমি ওর বাড়ি গান গাইছি, একবার দিনের বেলা গান গাইছি। ওখানকার মতুয়া সমাজ ওরে বাদ দিয়ে দিল, পুরো মতুয়া সমাজ বেতাইজ। আমার কয় শিষ্য চলমাইয়েছিল তারা পর্যন্ত ওর বাড়ি যেত না, আমি নিজে গিয়ে সেই সালিশি করি। এখন সেই বেতাইজ সুবল রায়ের বাড়ি মৎস্য বলে একজন লোক বাড়ি থাকে না, সব ওই বাড়ি খায়। এই জন্য আমার কথা কি, যদি কেউ সাতসা পথে থাকে তার তরি হরি দেখে, তুমি তোমার নৌকা নিয়ে কাত হইয়ে না, তোমার দাড়ি ঠিক রেখে চলো, তুমি দেখবা একদিন তারা ভুল বুঝতে পেরে আসবে তোমার ধারে। চিরদিন সমান যায় না রে বেটা, কয়েকদিন আগে ছিলে খোকা এখন হইছ জ্যাঠা, চিরদিন সমান যায় না রে বেটা, একদিন ভুল বুঝবে সবাই। গুরুচাঁদ ঠাকুর খালি খালি কইছে শিক্ষিত হওয়ার সেদিন তোরা বুঝতে পারবি যে প্রকৃত ধর্মটা কি। আজকে বড় সুখ পেলাম সুবল বাবুর মেয়ের দেখি, ও যে ওর বাবার আদর্শ ধরে রাখছে, বলে বাবা গুরুচাঁদ পরিষ্কার বলেছে, আমি সেই গুরুচাঁদের আদর্শ ধরে রেখেছি। যে ব্রাহ্মণদের কারণে আমার সমাজের মানুষ শিক্ষা পায় নাই, যে ব্রাহ্মণরা আমার সমাজের মানুষকে স্কুলে ঢুকতে দেয় নাই, যে ব্রাহ্মণরা আমার সমাজের মানুষকে ধর্মের অধিকার দেয় নাই, যে ব্রাহ্মণ সমাজের মানুষ রামকান্ত বৈরাগী, এরা বলে মতুয়া, এরা বলে মতুয়া, এ বড় লজ্জার বিষয় যেটা নিজেকে ব্রাহ্মণ এই মতুয়া বলে দাবি করে। যে রামকান্ত বৈরাগী কৃষ্ণ পূজা করেছিল সেই রামকান্তকে পর্যন্ত লাঠিপিটা করা হয়েছিল, ব্রাহ্মণরা সে রামকান্তকে লাঠিপিটা করেছিল যে তুই কৃষ্ণ পূজা করছিস কেন। রামকান্ত বলল আমার দোষ কি? রামকান্ত হরিচাঁদের পূজা করে নাই, রামকান্ত কৃষ্ণ পূজা করত, কারণ তখন হরিচাঁদ ঠাকুর আসেন নাই। বুঝতে পারছেন কি আমার কথা? তাহলে রামকান্ত কৃষ্ণ পূজা করেছিল, সেই রামকান্তকে বলা হলো কি তুই কৃষ্ণ পূজা করছিস কেন? রামকান্ত বললেন ভগবান তো কারো ব্যক্তিগত সম্পত্তি নয়, সে তো আমারও। বলে আরে শালা সারাল, তুই ভগবান ছুঁয়ে দিলে তাতে চলে যায় জাত, তুই জানিস না? রামকান্তকে লাঠি পিঠা করা হলো, তবুও রামকান্ত কেঁদেছিল বাসুকে জড়িয়ে ধরে, হে গোবিন্দ তুমি কি আমার হতে পারো না? যুগে যুগে কেউ আমার দিকে তাকালো না, আর আমি তোমাকে পুজো দিই বলে আজকে আমার মার খেতে হলো। এই ব্রাহ্মণরা কি অত্যাচার করেছিল খালি চিন্তা করো। এই কয় ফোড়া কপাইয়ে যদি এই বসত, রামকান্তের মতো মানুষ, যে রামকান্ত কৃষ্ণ পূজা দিয়েছিল বলে তার মার মেরেছিল, এবং দুইবার রামকান্তের কাছ থেকে কৃষ্ণকে কেড়ে নেওয়া হয়েছিল। ভুল বলছি কি আমি? সেই রামকান্ত যেদিন মাতা অন্নপূর্ণা চিড়ে কোটে, রামকান্ত গিয়ে মা অন্নপূর্ণার কাছে বললো, তাই মা একটু দুধ দে না খাই। মা ভাতখানা উঁচু করে বললো খা। রামকান্ত স্তন সোদা পান করলো, মা অন্নপূর্ণার আশীর্বাদ করলো, যাদের জন্য কেউ কোনোদিন ভাবে নাই। আশীর্বাদ করে গেলাম, ধান এইবার তোর গর্ভে আসবে স্বয়ং হরিচাঁদ, স্বয়ং গোলকের হরি, তোর ঘরে হরি বল। আজকে যাদের অত্যাচারে আমরা গেছি ছাড়ে খারে, আমরা কিন্তু কোনো ব্রাহ্মণকে নিন্দা করি না। যদি কোনো ব্রাহ্মণ মনে করে তাই আমি মতুয়া হতে চাই, স্বাগত জানাই, আপনি আসেন।
যদি কোনো মুসলমান বলে আমি মতুয়া হব, কোলাকুলি দিই, 3 কোটি মুসলমান ছিল, মতুয়া হলো। অক্ষয় চক্রবর্তী ব্রাহ্মণ ছিল, মতুয়া হলো। হয়েছিল কি না? হয়েছিল কি না? তাহলে আমরা এখানে যদি কোনো ব্রাহ্মণ আসেন, কোলাকুলি দেব। আমরা কি জানি? আমরা কপালিও জানি না, আমরা ব্রাহ্মণও জানি না, আমরা মুসলমানও জানি না। আমরা জানি তাই তুমি মানুষ আমি মানুষ, আমরা দুইজনে ভাই ভাই। হরি বল, হরি বল। কথা বুঝতে পারছো? আমরা শ্রদ্ধা করি কারে? শ্রদ্ধা করি যার যার কর্ম অনুসারে। তুমিও মানুষ আমিও মানুষ, তোমার জন্ম যেভাবে আমার জন্ম সেইভাবে, তাই তো? আমারও 2টি হাত, তুমি বামন, তোমারও 2টি হাত। তোমার 2 খেন পা, আমারও 2 খেন পা। তুমি কাপাল ঈশ্বর, তোমারও 2 হাত, আমারও 2 পা। তোমার 2 চোখ, আমার 2 চোখ। আসো দুইজনে কোলাকুলি যাই। তুমি প্রণম্য হবা তখন তোমার কর্মের দ্বারা অর্জন করবা যখন। একজন মুসিসল ব্যারিস্টার হতে পারে, হাইকোর্টে গিয়ে তখন তার সেলাম সবাই করে। বাবা আমার কথা বুঝতে পারছো কি? তাহলে আমরা সবাইকে ভালোবাসি। আমরা একজন ব্রাহ্মণকেও ভালোবাসি, একজন মুসলমানকেও ভালোবাসি। হরিচাঁদ ঠাকুর তাই বলেছে, জীবে দয়া নামে রুচি মানুষ এতে নিষ্ঠা। তুমি মানুষকে ভালোবাসো, জীবে দয়া নামে রুচি মানুষ এতে নিষ্ঠা, ইহা ছাড়া আর যত সব ক্রিয়া ভ্রষ্টা। তাহলে আমি ব্রাহ্মণ্যবাদের উপরে আলোচনা করছি মানে যে আমি ব্রাহ্মণ বিরোধী তা না, কিন্তু আমি ব্রাহ্মণ বিরোধী না। আমি সেই ব্রাহ্মণকে ভালোবাসি যিনি গুণগত ব্রাহ্মণ, তার কোনো জাত হয় না, সে যে কোনো জাতের হতে পারে, তার মধ্যে গুণের দ্বারাই। আর আমি ভালোবাসি কারে? মানুষ হয়ে ভালোবাসি মানুষের। এখানে যদি কোনো ব্রাহ্মণ আসে, তার গোসাইকে মানে কারা? ইস, জেনাটারে বেতাল হয়ে গেল। হ্যাঁ, তার গোসাইকে মানেন কারা? এখানে মতুয়ারা তো সবাই মতুয়া তো। কে কে তার গোসাইকে মানে দেখি হাত উঁচু করেন। তাহলে তারকরে যদি কেউ না মানে সে মতুয়া না। শ্রী শ্রী হরিলীলামৃত গ্রন্থ আমরা যে পেলাম সেটা আমার তারক গোসার দাঁড়ায়, তাই তো? তারক গোসাই হরিলীলামৃত লিখেছিল, তাই আমরা হরিচাঁদকে জানতে পেরেছি। এই তারক গোসাইকে যারা না মানে তারা মতুয়া না। এইবার যদি তারককে মানতে হয়, তারকের আদর্শ মানা দরকার। যদি বলেন তারকের আদর্শ কি, হালকা একটু টোন দে না। হ্যালো, চেক চেক, হ্যালো, হা হা। তারকের আদর্শটা কি আপনাদের জানা থাকবে। তাই যেদিন গোলক পাগল দেহত্যাগ করে, গোস্বামী গোলক পাগল দেহত্যাগ করে, তারক গোসাই মতুয়া টতু এই ব্রাহ্মণ সমাজ না ডেকে গোলক পাগলের ক্রিয়াকর্ম সেরেছিল মতু আগে দিয়ে। লেখা আছে কোন জায়গায়? হরিলীলামৃতের পাতায় দেখা আছে তো। আচ্ছা, যদি সেই তারকরে আমরা মানি, সেই তারক প্রথমে দেখালো গোলক পাগল মারা গেল, তার ক্রিয়াকর্ম ব্রাহ্মণদের বাদ দিয়ে মতুয়াদের দিয়ে করা হলো। তাহলে তুমি যদি মতুয়া হও, তোমার উচিত কি? অশ্বিনী গোসাই লিখেছে, তাই করো দলিল গ্রাহ্য ছাড়ো বাহ্য, আমরা সবে হরিদাস হব, মোরা কেন নবদ্বীপ যাব, শূন্য নদিয়ায় কি ফল পাবো। তাহলে আমরা দলিলকে মান্যতা দেব। সেই দলিলকে মান্যতা দিতে হলে দলিল কি? দলিল হচ্ছে শ্রী শ্রী হরিলীলামৃত। তারক গোসাই গোলক পাগলের কাজ করেছিল মাত্র 3 দিনের দিন, আমরা তো তাও 13 দিন মানিয়ে চলি। গোলক পাগল দেহত্যাগ করে, চেপে গেল সাউন্ডটা, এই বাড়িয়ে দিই, সাউন্ডটা হালকা করে একটু ভোকাল বাড়া। তারক গোসাই পাগল গোলক যখন দেহত্যাগ করে,
তারক গোসাই তার ক্রিয়াকর্ম করেছিল 3 দিনের দিন মতুয়াদের নিয়ে মহোৎসব করি। কথা বুঝতে পারছেন কি? তাহলে আমি যদি মতুয়া হয়ে থাকি, তারকের আদর্শ যদি নিয়ে থাকি, তাহলে আমি কি আর সেই বাউন ঘরে ডাকি? কথা বোঝো নাই? এর পরিষ্কার কথা। যদি মতুয়া হও, আগে তারকের আদর্শ নেও। গোলক পাগল যখন চলে গেল, তারক গোসাইকে বলেছিল, পরবর্তীতে তারক গোসাই গোলক পাগল চলে যাওয়ার পরে না বাবা জয়ন্তী জয়ন্তী ও যদি ধরবি মতুয়ার বলি, যদি ধরবি মতুয়ার বলি, যদি ধরবি মতুয়ার বলি, যদি ধরবি মতুয়ার, যদি ধরবি মতুয়ার বলি, যদি ধরবি মতুয়ার বলি, ত্যায্য করো সাধন ভজন, ত্যায্য করো সাধন ভজন, ত্যায্য করো সাধন ভজন, দীক্ষা শিক্ষা কপনির ঝুলি। ধরবি মতুয়া বলি, যদি ধরবি মতুয়ার বলি, যদি ধরবি মতুয়ার বলি, যদি ধরবি মতুয়ার বলি, ত্যায্য করো সাধন ভজন, সাধন ভজন, হ্যাঁ, ত্যায্য করো সাধন ভজন, ত্যায্য করো সাধন ভজন, ত্যায্য করো সাধন ভজন, দীক্ষা শিক্ষা কপনির। ধরবি মতুয়া বলি, যদি ধরবি মতুয়ার বলি, যদি ধরবি মতুয়ার বলি, যদি ধরবি মতুয়ার বলি, মতুয়ার বলি ধরতে গেলে জাত কুলে দে, অমনরে হয়ে পাগল পারামা তোমার, পাগল পারমা তোরা, হয়ে পাগল পারা মাথোয়ারা, হয়ে পাগল পারা মাথোয়ারা, হরি বলে কাঁদবি শেষে গলি গলি। ধরবি মতুয়ার বলি, যদি ধরবি মতুয়ার বলি, যদি ধরবি মতুয়ার বলি, যদি ধরবি মতুয়ার বলি, মতুয়া যারা প্রেমিক তারা প্রেমানন্দে করছে কেলি, তাহলে যদি মতুয়ার বলি ধরতে চাও, ত্যায্য করো সাধন ভজন। মতুয়াদের আলাদা কোনো সাধন ভজন নাই। কি সাধন ভজন? এক হরি নাম বিনে আর কোনো গতি নাই, এই নামের মধ্যে দিয়ে জীব ভব পার যায়। কি ব্যাপারটা কি?
মহাপ্রভুর আমলে একটা গ্রন্থ বিরচিত হয়েছিল, যে গ্রন্থখানা লিখেছিলেন গোবিন্দ দাস, যারে বলা হয় গোবিন্দ দাসের করচা। গোবিন্দ দাস তার করচায় লিখে গেলেন, যদি কেউ হরিনাম করে তার আর কোনো দীক্ষা লাগে না। একদম পরিষ্কার। এই গোবিন্দ দাস কে ছিল? এই গোবিন্দ দাস হচ্ছেন মহাপ্রভু যখন নদিয়ায় লীলা করেন, গোবিন্দ দাসের স্ত্রী গোবিন্দ দাসকে বেশি কথা বলে বাড়ির থেকে বের করে দিয়েছিল। তখন গোবিন্দ দাস মহাপ্রভুর কাছে গিয়ে চরণে আশ্রয় নিল। আমার কথাটা বোঝেন। এই গোবিন্দ দাস একটা গ্রন্থ লিখলেন যার নাম হচ্ছে গোবিন্দ দাসের করচা। এটা কোনো মতুয়ার লেখা না, কিন্তু এই বছর আমার গান আছে চৈত্র মাসের কত তারিখ? চৈত্র মাসের 8 তারিখে ওই গোবিন্দ দাসের জন্ম জয়ন্তী উৎসবে আমি গান গাই, বর্ধমান কাঞ্চননগর। সেখানে পরিষ্কার গোবিন্দ দাস বলেছে, মহাপ্রভু গোবিন্দ দাসকে বলেছে, গোবিন্দ, এমন একটা নাম আমি দিয়ে গেলাম, হরি বল, হ বয় শূন্য রস্যি হরি বয় কাল্য বল। এই নাম যদি কেউ করে তার দীক্ষা লাগে না। গোবিন্দ দাসের কাছে মহাপ্রভু নিজের বলা। খালি খালি মতুয়াকে দোষ দাও কেন? তাই অশ্বিনী গোসাই সেখান থেকে কলম নিয়ে বলেছে, ত্যায্য করো সাধন ভজন দীক্ষা শিক্ষা কোপনি ঝুলি যদি ধরবি মতুয়ার বলি। বলো দীক্ষাও লাগে না, শিক্ষাও লাগে না, মহাপ্রভু এমন নাম দিয়ে গেল, সেই নামেই জগৎ মেতে যায়। এই জন্য মতুয়াদের অন্য কোনো মন্ত্রতন্ত্র নাই। যদি কোনো মতুয়া গুরু গোসার কাছে যাই, বলে হরি বল, তাই তো? তার গোসাই কি লিখেছে? হরি বলো ভবে আর কি বলো আছে বলো, অমন দুর্বলের বল আছে কেবল, এই নাম পথের সম্বল। হরি বলো ভবে আর কি বলো আছে বলো। তাহলে মতুয়ারা যে নাম করে, আপনারা পড়ে দেখবেন চৈতন্য চরিতামৃত। যে চৈতন্য চরিতামৃতের মধ্যে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী লিখেছেন, ফাল্গুনী পূর্ণিমা সন্ধ্যা প্রভু জন্মদয়, দৈবকালে ওই দিনে চন্দ্রগ্রহণ হয়। কি বলল? ফাল্গুনী পূর্ণিমা সন্ধ্যা। আপনার বোধহয় গ্রন্থ পড়া আছে নাকি? চৈতন্য চরিতামৃত পড়া আছে আপনার? হ্যাঁ, ওই এই জন্য উনি বুঝতে পারছেন। এ যারা না পড়ে তাকে সাথে তর্ক করা আর শুকনো ডাঙায় গলায় দড়ি দিয়ে শীত হয়ে পড়া সমান। কি কইছি বুঝলে? আগে তোমার বই পড়তে হবে যে মহাপ্রভু কি লিখেছে। আস্তে, মহাপ্রভু পরিষ্কার লিখেছে, ফাল্গুনী পূর্ণিমার সন্ধ্যা প্রভু জন্মোদয়, দৈবকালে ওই দিনে আরো আস্তে চন্দ্রগ্রহণ হয়। হরি হরি বলে লোকে হরষিত হইয়া, জন্ম নিল চৈতন্য প্রভু নাম জন্মাইয়া। কি নাম জন্মাইয়া? মহাপ্রভু যখন জন্ম নিল, চতুর্পাশে যারা দাঁড়ায় ছিল তারা সবাই বলেছিল হরি বল। কি বলেছিল? বোঝা যাচ্ছে কি? সেই দিন ওই 16 নাম বলে নাই, কিন্তু মহাপ্রভু 16 নাম নিয়ে আসেন নাই, কিন্তু সেই দিন একটা নামই উচ্চারণ হয়েছিল, হরি বল। হরি 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 বল, হরি বল।
অশ্বিনী গোসাই গান লিখেছিলেন, ছিল না মনার্পিত কলিতে সমর্পিত, করিলেন গৌর গুণধাম, নামে জগাই মাধাই তরে গেল, প্রাপ্ত হলো মোক্ষধাম। তাহলে এই নাম এনেছিল কে? নাম এনেছিল মহাপ্রভু। এমনকি বৃন্দাবন দাস যে চৈতন্য ভাগবত লিখেছে, সেই ভাগবতে বৃন্দাবন দাস পরিষ্কার লিখেছে, নাম হচ্ছে হরিবোল। হ বয় শূন্য রয় রশ্মি হরি, বয় ওকার ল, এই ব আর ল বল না, বয় ওকার আর ল, কি হলো? হরি বল। এইটা হচ্ছে বীজ। হরি কি বলবা? কথা কও না কেন? বোঝো না নাকি? হরি বল হরি বল হরি, বল উলুধ্বনি উলুধ্বনি। হরি 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 বল, হরি হরি বল, হরি বল, হরি হরি হ্যাঁ, ছেড়ে দেব। এই হরি বল, সেই নাম মতুয়ারা করে। হরিচাঁদ ঠাকুর কেন আইছে? বাবা আমার কথাগুলো বোঝা যাচ্ছে কি? এখানে দল এসেছিল না, ডাঙ্কার দল। এই মাইকের জন্ম কতদিন হয়েছে? বেশি দিন হয় নাই। এখানে যদি খোল আর করতাল বাজাই, আমরা দিন ভরে নাম করি, কয়জন লোক আসবে? কয়টা লোক পাবা? এই জায়গা বসে বাজালি ওই বাড়িতে শোনা যাবে না, যাবে? আর খোলের একটা তাল আছে, খোল অত সহজে বাজানো যায় না। এই সবাই বাজাতে পারবে মা? সবার দ্বারা সম্ভব কি? আমরা যখন পূর্ববঙ্গে ছিলাম, আমাদের কাজ ছিল কি জানো? তোমরা তো অনেকে পূর্ববঙ্গ দেখো নাই, আর আমি তো এখনো যাওয়া আসা করি। এখনকার জেনারেশন যারা, এরা তো বসবে না। পূর্ববঙ্গে এক ফসলে ধান হতো, জমি জলে ডুবে যেত, ওই ফুটে জাল কয়ে জাল ফাতাতো, মাছ ধরিয়ে খাতো। এই হলো একে কাজ ছিল। আমরা তালগোটা খেয়েছি, তালগোটা। এখনো এখনো চোখে জল আসে। আমি মারে দেখেছি ড্যাপের খই বেঁচেছে, ড্যাপের খই। ড্যাপের খই খাইছো কেউ? কেটা কেটা খাইছো? হাতু সরো দেখি। ওই গুঁড়োটা হাতু সরে কেন? ও আবার কবে খালো? ও ঝুলি ঝুলি হাতু সরিছে। শালুক কারে কয় জানো? শালুক জানো না? না, ওই যে শাপলা হয় না, শাপলার তলায় কি বুড়ো কথা আমরা বুড়াই খাইছি না। এই শোনো, হরিচাঁদ ঠাকুর আসার কারণ ওই শালুক খাইয়ে ফুড়াইয়ে সোলা ফোড়াই, এই আসতে বাজে, সোলা ফোড়াইয়ে খাইছি, শালুক পোড়ায় খেয়েছি, ড্যাপের খই খাইছি, তালগোটা খাইছি। ভাত কয়টা জড়তো জানো? এক গ্লাস ফ্যানের মধ্যে এক হাতা ভাত দিত। ওই ফ্যান শুদ্ধ ভাত খাইয়ে শীতে পড়ে থাকতে হতো। কতটুক খবর জানো? ওই বুড়ো কর্তারা জানে। কর্তা আমি ভুল বলছি কি? একটু হাত দেবেন না, আর গিটি না নড়ালে আমি ভুল হয়ে যাইনি ওকে দাঁড়ে।
আমার সমাজে একটা ভালো শিল্পী ছিল না। কেন ছিল না? তখন এই খাইয়ে বাঁচবে না গান শিখবে, খাইয়ে বাঁচবে না স্কুলে যাবে। হরিচাঁদ ঠাকুর যদি না আসতো, শালা ফাঁসায় মাসিন মরতো না। টেয়ার পাও না। ঠাকুর হরিচাঁদ, গুরুচাঁদ ঠাকুর, ওনারা চিন্তা করলেন এরা কিভাবে আমাকে পাবে, এরা তো খোলও বাজাতে পারে না। দিন দেখি নাকি থাক, দিন তাকে তেটে থাক, দিন দেখি নাকি থাক, দিন তাকে তেটে থাক। এই তালে পড়ি তা ত্রিকিটা ধা দিন দিন তা ত্রিকিটা তা তিন তিন दा त्रिकटा धा दिन दिन ता त्रिकटा ता तीन तीन दिन दगिना की तग दिन तक तित तक। বোঝা যাচ্ছে না? পারবা না? পারবা না? তাহলে খোল বাজানি একটা টাপ। আমার এরা ওর বাবা রে, সে কথা মনে পড়লি রে। আমি দেখছি, আমি নিজে দেখছি তো। আমাকে বাড়ি ছিল পিঠেরাবাদ, নাম শোনা থাকবে, খুলনা জেলা পিঠেরাবাদ, পরানপুর, পাঙ্গাশিয়া, শীতলমারি, পিঠেরাবাদ, কথা নাম শোনাচ্ছে না? ওইখানে আমার বাড়ি শীতলমারি, একদম বাজার হচ্ছে শীতলমারি, আমার গ্রাম ছিল পিঠেরাবাদ। আমাদের পুরনো টাইটেল হচ্ছে তরুও টাইটেল। তরুও জীবনে শুনেছ? আমরা এই দেশে এসে মন্ডল হয়েছি, আমরা মূল হচ্ছে তরুও, শিশির তরুও। আমরা ছিলাম খুব গাইরুও। একজন গোসাই হয় ক্যাম্বাই, হরিচাঁদ ঠাকুর ক্যাম্বাই হলো, একজন গোসাই হয় ক্যাম্বাই। গ্রামে একজন সাধু পথে চলতে চলতে মালসিদারে কয় যে ওরে গোসাই আসতেছে রে। টাইটেল খালি খালি পেয়ে যায় না, তে বোঝো না ছাতা আমার কাছে শোনো, বোঝে না। আর হরিচাঁদ হচ্ছে ভগবান, তা ঠাকুর কবে না কবে কি। আগে ছিল বিশ্বাস না। একটা ছেলে, তাকে টাইটেল আজীবন মন্ডল, ছেলেটা চলা বলা সাধুত্ব এসে গেছে। কারণ গ্রামের মানুষ কয় যে ওই যে সাধন গোসাই আসতেছে। সাধন কয় যে আমরা তো মন্ডল, কয় যে ছাতা বাদ দিয়ে তুই যা এখন চলা ধরেছিস তাতে তোরে এখন গোসাই দিয়ে দিলাম। আমার মানুষ এইগুলো পারবে না, তাই সহজ সরল ধর্ম দিল। বললো ওই ঢাকে টেটে নাকে দিন এগুলো পারবা না, বানাও ডাঙ্কা, বাজাও কাশি, বলো হরি বল হরি বল হরি বল হরি বল। খোল বাজানি সহজ না ডাঙ্কা বাজানি সহজ? 2 তারিখই টেয়ার পাবানে, 2 তারিখই ওইভাবে খোল নিয়ে যাইয়ে দেখছো। আর আমাকে যাবা না? কিটা কিটা যাবা? সবাই যাবা তো, হাত তোলো। ওই দিনে সবাই যাবা, ঠাকুর বাড়ি সবাই যাবা। ওই দিনে না টিএমসি, না বিজেপি, না সিপিএম, ঠাকুর বাড়ি ওরা কি করলো আমরা ওগুলো দেখতে যাইনি। ওই দিনে একনিষ্ঠ মন নিয়ে যেতে হবে। আমি যেন আমার ভাগ্যে হরিদর্শন হয়, এই মন নিয়ে তুমি যাবা। কে কোন পার্টি করলো এই চিন্তা তুমি করবা না, তুমি যাবা শ্রী হরিদর্শন। কি কইছি মা? এই জন্য তোমার কাছে পড়ে গেলাম মানা, আর তবে বেশি কথা বলবো না। এখানে ছেড়ে দিলাম আজকের কবিগান, আরে সবাই গান।